আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 55। ফিওনা ঠান্ডায় একদম কাঁপছিল। তার শরীরের প্রতিটি কাপড় যেন গায়ের সঙ্গে লেপ্টে গিয়েছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে তাঁবুর এক কোণে বসে নিজের ভেজা টপসটা খুলতে উদ্যত হলো। ঠিক তখনই জ্যাসপার এক লাফে এগিয়ে এসে বলল, এই তুমি কি করছো এটা? তার কণ্ঠে ছিল হতচকিত বিস্ময়। ফিওনা তার দিকে তাকিয়ে ঠান্ডায় দাঁত কাঁপানো অবস্থায় বলল, আজব, আমার ড্রেস ভিজে গিয়েছে, ঠান্ডায় জমে যাচ্ছে, আমি চেঞ্জ করব না? জাসপার যেন আরও বিব্রত হয়ে বলল, চেঞ্জ করবি ঠিক আছে, কিন্তু আমার সামনে কেন? দেখতে পাচ্ছ না আমি এখানে আছি? ফিওনা ভুরু কুঁচকে বলল, তাতে কি হয়েছে? নতুন করে কিছু দেখবে নাকি? আগেই তো সব দেখেছো, আর কিছু বাকি আছে? তার কণ্ঠে মিশেছিল এক ধরনের ঠান্ডা আত্মবিশ্বাস। জেসপার এ কথায় কিছুটা থমকে গেল। তার চোখ কিছুক্ষণ ফিওনার দিকে তাকানোর এক ধরনের দ্বিধা দেখা গেল। তারপর দ্রুত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এক মুহূর্তের জন্য চারপাশের নির্জন বৃষ্টি, তাঁবুর ভেতরের আলো আর তাদের মাঝে তৈরি হওয়া অদ্ভুত নীরবতা যেন সময় থামিয়ে দিল। জেসপার কোনো কিছু না বলে তাঁবু থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। ফিওনা অবাক হয়ে বলল, এই কোথায় যাচ্ছ প্রিন্স? বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জেসপার এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে বলল, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। এই কথা বলে জ্যাসপার তাঁবুর বাইরে চলে গেল। কনকনে ঠান্ডা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে স্থির রইল। তার সামনের চুলগুলো ভিজে তার মুখের উপর লুটিয়ে পড়ছে। সাধারণত এই ঠান্ডা তার গায়ে লাগতো না, বরং পৃথিবীর তাপমাত্রা তার কাছে এক ধরনের স্বস্তির মতো লাগতো। কিন্তু এখন তার শরীর পৃথিবীর মানুষের মতোই ঠান্ডা স্পর্শ অনুভব করছে, কারণ যে সুপার পাওয়ারটি সে ফিওনাকে বাঁচাতে ব্যবহার করেছিল সেটি তাকে সাময়িকভাবে শক্তিহীন করে দিয়েছে। তাঁবুর ভেতরে ফিওনা আর কিছু না বলে নিজের ভেজা কাপড় খুলে দ্রুত চেঞ্জ করে নিল। সেই অজানা ব্যক্তিদের রেখে যাওয়া ব্যাগ থেকে সে একটি সাদা জিন্স প্যান্ট আর একটি সাদা রঙের সোয়েটার বের করলো। সাথে পেল একটি সাদা উলের ক্যাপ, যা তার ভেজা চুলগুলো ঢেকে দেবে। সোয়েটার আর ক্যাপ পরে আয়নাহীন তাঁবুর ভেতরে নিজেকে দেখে সে মুচকি হাসল। বৃষ্টির আওয়াজ তার তাঁবুর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা জ্যাসপারের ছায়ামূর্তি তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলছিল। ফিওনা তখন বলল, আমার হয়ে গিয়েছে, এবার ভেতরে আসো, বাইরে আর কত ভিজবে? জেসপার ভেতরে প্রবেশ করলো। তার শার্ট পুরোপুরি ভিজে গিয়েছে আর তার শরীর থেকে পানির ফোঁটা মাটিতে পড়তে শুরু করলো। ভেজা শার্ট তার পেশিবহুল শরীরের আকৃতি স্পষ্ট করে তুলেছে। ফিওনা এক নজর তাকিয়ে বুঝলো এমন অবস্থায় জেসপার যেন আরো আকর্ষণীয় লাগছে। জেসপার নিজের হাত দিয়ে চুল থেকে পানি ঝাড়তে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, আর ইউ শিওর আমি ভেতরে আসতে পারি? এবার আর অভিযোগ করবে না তো? ফিওনা হেসে বলল, ও প্রিন্স, এই মুহূর্তে তোমাকে দেখা ছাড়া আর কিছুই করবো না, সত্যি বলছি। একদম, তোমার এমন অবস্থা দেখে মনে হচ্ছে তুমি একটা গরম কাপে চায়ের যোগ্য। জেসপার মৃদু বিরক্তি নিয়ে বলল, গরম চা তো নেই, তবে তোমার এই কথাগুলো আপাতত বেশ উষ্ণতা দিচ্ছে। তাঁবুর ভিতরে মৃদু আলো আর বাইরে ঝরঝর বৃষ্টির শব্দ। ফিওনা জেসপার দিকে তাকিয়ে বলল, শোনো, তুমি পুরোপুরি ভিজে গিয়েছো প্রিন্স, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। এই ব্যাগে ছেলেদের শার্ট আর প্যান্ট আছে, চেঞ্জ করে নাও। জেসপার ভুরু কুঁচকে তাকালো। তার চোখে এক ধরনের কঠোরতা। তোমার মাথা খারাপ ড্রাগন প্রিন্স? জেসপার অরিজিন কখনো অন্যের ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করতে পারে না, এটা আমার পার্সোনালিটির বিরুদ্ধে। ফিওনার বিরক্ত চোখে বলল, হতে পারো তুমি ড্রাগন প্রিন্স, কিন্তু কখনো কখনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এভাবে থাকলে আরো বেশি অসুবিধা হবে। আর ওই পার্সোনালিটি তোমার রাজ্যে কাজ করতে পারে, এখানে নয়, এটা পৃথিবী। জেসপার দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার ঠান্ডা লাগুক বা না লাগুক, আমি ওই কারোর ব্যবহার করা জামা কাপড় পরবো না, আমার সম্মানের সঙ্গে তা যায় না। ফিওনা হাতের কাছে থাকা শার্টটি তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, শোনো, এটা সম্মান অসম্মানের বিষয় না, এটা বাস্তবতা। তুমি যদি এভাবে থেকে অসুস্থ হয়ে পড়ো, আমি কিন্তু তোমাকে সুস্থ করার জন্য অন্য কোনো ঝুঁকি নিতে পারবো না। কাজেই তোমার ইগো সরিয়ে রেখে একটু বাস্তবতার সঙ্গে মানিয়ে নাও, কারণ বেঁচে থাকার জন্য কখনো কখনো নিয়ম ভাঙতে হয়। জেসপার কিছুক্ষণ চুপ করে রইল। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ভেতরে ভেতরে এই যুক্তির সাথে লড়াই করছে। তার মুখে কোনো কথা বের হলো না, তবে তার চোখের কোণে এক ধরনের অস্বস্তি দেখা দিল। ফিওনা আবার শার্টটা তার হাতে গুজে দিয়ে বলল, আর বেশি নাটক করার দরকার নেই, শুধু শার্টটা পরে নাও, আমি দেখছি না, ওকে? তবুও জেসপার নাছোড়বান্দা, সে পরবে না মানে পরবেই না। ফিওনা আর বাড়াবাড়ি করলো না। তাঁবুর ভেতরের বাতাস ঠান্ডা আর ভারী। ফিওনা বুঝতে পারছিল যে জেসপারের ভিজে শার্ট পরে আরো অসহায় হয়ে পড়েছে, যদিও সে তা স্বীকার করছে না। সে শেষবারের মতো চেষ্টা করলো, দেখো, অন্তত ভেজা শার্টটা খুলে ফেলে, এভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। জেসপার গম্ভীর মুখে বলল, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি শার্ট খুলবো না। তার কণ্ঠস্বর দৃঢ়, যেন কোনোভাবেই তার সিদ্ধান্ত বদলাবে না। ফিওনা তখন আর কথা বাড়ালো না, তবে আচমকা সাহসী একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেল। ঠিক আছে, তুমি না খুললে আমি নিজেই খুলে দিচ্ছি, বলে ফিওনা শার্টের বোতামে হাত বাড়ালো। জেসপার হতভম্ব হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, কণ্ঠে কড়া সতর্কতা। তুমি কি করছো? এটা ঠিক নয়। ফিওনা তাকে শান্তভাবে জবাব দিল, ঠিক না হোক, ভেজা শার্টে তুমি কষ্ট পাচ্ছ, তোমার এই গোড়ামি আমার পছন্দ হচ্ছে না।
জ্যাসপার তার হাত ধরে থামিয়ে দিল। আমি নিজেই খুলতে পারবো, সে কঠিন গলায় বলল, যেন তার গর্বে আঘাত লাগা থেকে নিজেকে রক্ষা করার শেষ চেষ্টা। একটা গভীর শ্বাস নিয়ে জ্যাসপার নিজের শার্ট খুলে ফেলল। তার ভেজা গা শীতের ঠান্ডা হাওয়ার সঙ্গে কেঁপে উঠল, তবে তার মুখে সেই কঠিন অভিব্যক্তি। সে কিছুতেই দুর্বলতা প্রকাশ করতে চায় না। ফিওনা তার কাঁপাকাঁপি দেখে কিছুটা চিন্তিত হয়ে গেল। সে মৃদু হেসে বলল, তোমার গর্বের তো অভাব নেই প্রিন্স, কিন্তু এবার অন্তত এটা একটা শুকনো কাপড় পরে নাও। ঠান্ডায় ড্রাগন হওয়া সত্ত্বেও তুমি অসুস্থ হয়ে পড়লে আমিই ভুগবো। জেসপার কোনো উত্তর দিল না। তার চোখে এক ধরনের অদ্ভুত অভিমান। তবে ফিওনার কথা একটা সত্যতা ছিল যা সে অস্বীকার করতে পারল না। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু কুয়াশা চারপাশে মোটা চাদরের মতো ঢেকে রেখেছে পুরো দ্বীপটাকে। ভেজা গাছপালা আর মাটির গন্ধ বাতাসে মিশে এক অন্যরকম প্রশান্তি তৈরি করেছে। জেসপার খালি গায়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। তার চুল আর ত্বক থেকে বৃষ্টির জল এখনো গড়িয়ে পড়ছে। ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করলেও তার মুখে দৃঢ়তায় বিন্দুমাত্র পরিবর্তন দেখা গেল না। চারপাশে তাকিয়ে সে ভেজা কাঠের কিছু টুকরো কুড়িয়ে নিল। হাতের মুঠোতে সেগুলো আঁকড়ে ধরে আগুন জ্বালানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটি আগুনের শিখা জ্বলে উঠল। কমলা আভায় তার মুখের রেখাগুলো যেন আরো গভীর হয়ে উঠছে। সে আগুনের সামনে বসে তার হাত বাড়িয়ে দিল। তাপটা ধীরে ধীরে তার শরীরকে আরাম দিতে শুরু করলো। ফিওনা তাঁবুর ভেতর থেকে এই দৃশ্য দেখছিল। ঠান্ডা বাতাস আর আগুনের আলোর মিষ্টি টান তার মনে কৌতূহল জাগালো। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। কুয়াশা তার চুল আর পোশাকে বসে থাকলেও সে সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ করলো না। জ্যাসপার সেদিকে তাকিয়ে মৃদু হাসলো। তুমি পুরো ভিজে আছো, আগুনের তাপ তো ভালোই লাগছে তাই না? জ্যাসপার তার দিকে তাকালো। তার চোখে একটি গভীর অথচ নির্লিপ্ত দৃষ্টি। ড্রাগনদের এমন ঠান্ডায় কিছুই হয় না, সে শান্ত গলায় বলল। তবে তার কণ্ঠের নিচে কোথাও ক্লান্তির ছাপ লুকানো ছিল। ফিওনা তার কথা হেসে ফেলল। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পৃথিবীর পরিবেশে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছো, অথচ দেখো এই আগুনের তাপটা তোমার প্রয়োজন। জ্যাসপার কিছু বলল না। তার দৃষ্টি আগুনের শিখায় নিবদ্ধ রইল, যেন সেই আলোতে সে কোনো পুরনো স্মৃতি খুঁজে বেড়াচ্ছে। ফিওনা ধীরে ধীরে আগুনের কাছে এসে বসলো। তার ঠান্ডায় লাল হয়ে যাওয়া হাতগুলো আগুনের দিকে বাড়ালো। এই মুহূর্তটা খুব সুন্দর, সে বলল। তার কণ্ঠে এক ধরনের প্রশান্তি। এই বৃষ্টি, এই কুয়াশা আর এই আগুন সবকিছু যেন আমাদের চারপাশে একটা ঘনিষ্ঠ পরিবেশ তৈরি করেছে। ফিওনা ধীরে ধীরে আগুনের কাছে থেকে উঠে দাঁড়ালো। ঠান্ডায় লাল হয়ে আসা তার নাক ঘষতে ঘষতে বলল, শোনো, আমি বলছিলাম যে আমার তো খিদে পেয়েছে, আমরা কি ডিনার করব না? জ্যাসপার, যে এখনো আগুনের শিখার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল, এক মুহূর্তের জন্য ফিওনার দিকে ঘুরে তাকালো। মুখে এক ধরনের হাসি ফুটে উঠল যা ঠাট্টার ইঙ্গিত বহন করছিল। হ্যাঁ প্রিন্সেস, সে বলল, গলায় স্পষ্ট কৌতুকের সুর। আপনার জন্য এই যে ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছি, সেখানে আপনার পছন্দের সব আইটেম রাখা আছে, যান গিয়ে আরাম করে আহার করুন। ফিওনা তার কথা একটু থতমত খেয়ে গেল। কয়েক সেকেন্ড সে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল, বুঝতে চেষ্টা করলো সে কি মজা করছে নাকি সিরিয়াস। তোমার এই ঠাট্টাগুলো একেবারে এই মুহূর্তে মানাচ্ছে না মিস্টার ড্রাগন প্রিন্স, আমার সত্যি খিদে পেয়েছে। জ্যাসপার একটু হেসে বলল, তাহলে আমাকে বলো, এখন তোমার পছন্দের খাবার পাওয়া যাবে কোথায়? কোনো ম্যানেজার বা রুম সার্ভিস তো এই জঙ্গলে নেই। ফিওনা হাত বেঁধে দাঁড়ালো, ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তো ড্রাগন, তোমার তো অনেক ক্ষমতা, কিভাবে একটা খাবার বানাতে হয় তাও জানো না? জ্যাসপার গভীর দৃষ্টি দিয়ে তাকালো। আমার ক্ষমতা অনেক কিছু করতে পারে, কিন্তু রান্না করা সেগুলোর মধ্যে পড়ে না, সে বলল, যেন নিজেকে দায়মুক্ত করছিল। ফিওনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে বোঝা গেল আমাকে আজ না খেয়ে থাকতে হবে, আর নয়তো আমাকে নিজেকে স্বীকার করতে হবে কাঁচা ফলমূল খেয়ে তো আর দিন কাটানো যাবে না। জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আগুনের শিখা তাকে আবছা আলোয় ঘিরে রেখেছে, কিন্তু সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তাঁবুর পেছনের দিকে হাঁটতে লাগলো। ফিওনা তাকে যেতে দেখে অবাক হলো এবং দ্রুত পেছন পেছন গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট্ট লেকের কাছে পৌঁছালো। লেকের চারপাশে কুয়াশা ঝুলছিল আর জলের উপর বৃষ্টির ঝাপটা পড়ার মতো নরম এক শীতল বাতাস বইছিল। লেকের পাশে একটা পুরনো জাল পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ ব্যবহার করেনি। জ্যাসপার কোনো কথা না বলে জালটি তুলে ফিওনার হাতে ধরিয়ে দিল। এই নাও, সে বলল গভীর গলায়, এবার একটা মাছ শিকার করে দেখাও, যদি না পারো তবে আজ আর ডিনার খাওয়ার দরকার নেই। ফিওনা অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কি সিরিয়াস? আমি জীবনে কোনোদিন মাছ ধরিনি। জ্যাসপার হালকা হাসলো। আমিও ধরিনি, কিন্তু এটা তোমার পৃথিবী, তোমাদের জীবন, তাই এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। যাও, শুরু করো। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। তুমি তো ড্রাগন, এমন ক্ষমতাধর, তোমার তো কিছুই করা অসম্ভব নয়। ড্রাগন হওয়া মানে এই সব কাজ করা এমন নয়। জ্যাসপার নির্লিপ্তভাবে বলল, তোমার জন্য রান্না করতে পারবো না, তবে মাছ ধরার সুযোগ দিলাম তোমাকে। এটা না পারলে বনে থাকতে হলে তোমাকে কি কি শিখতে হবে সেটা অন্তত বোঝা যাবে।
ফিওনা হতাশ মুখে জালটি ধরল। সে জানতো জেসপার এই গভীর মুখের পেছনে এক ধরনের মজা লুকিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার সামনে কোনো বিকল্প ছিল না। ঠিক আছে, ফিওনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভুল ছিল তোমার থেকে সাহায্য চাওয়া, এবার নিজেই চেষ্টা করে দেখি কি হয়। জেসপার তার হাতে এক চিমটি বালু নিয়ে লেকের দিকে ছুঁড়ে বলল, তোমাকে শুভকামনা জানাচ্ছি, দেখি তুমি কিভাবে মাছ ধরো ফিওনা। ফিওনা মুখ বাঁকিয়ে বলল, তুমি না সত্যি একটা একগুঁয়ে ড্রাগন। জেসপার হালকা হেসে বলল, তোমার জীবনের প্রথম শিকার হতে যাচ্ছে, তাই সাবধান। ফিওনা বেশ কয়েকবার জাল ফেললো, কিন্তু প্রতিবারই সেটি খালি উঠে আসলো। একটু হতাশ হলেও সে দমে যাওয়ার মেয়ে নয়। চতুর্থবারের সময় জাল টেনে তোলার সময় এক ধরনের ভারী টান অনুভব করলো। তার মুখে এক ধরনের আনন্দের ঝুলিক ফুটে উঠল। মনে হচ্ছে এইবার একটা বিশাল মাছ ধরা পড়েছে। ফিওনা উচ্ছ্বাসে বলল, তার চোখে এক আত্মবিশ্বাসের আলো। দেখছো আমার ক্ষমতা, আমি কতটা ট্যালেন্টেড। জেসপার দূরে দাঁড়িয়ে চুপ ছিল, তার চেষ্টা দেখছিল। ফিওনার আত্মবিশ্বাস দেখে একটু মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। ফিওনা যখন জাল টেনে তুললো, তখন সে ভারী জিনিসটি দেখা গেল, একটা বড় গাছের শাখা যা জল থেকে উঠে এসেছে। তার মুখের হাসি এক নিমিষে মিলিয়ে গেল। কি? ফিওনা হতবাক হয়ে গাছের ডালের দিকে তাকালো, তার মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। এটা মাছ না, এটা তো একটা কাটা গাছ। জেসপার মুখ অন্যদিকে ঘুরিয়ে ফিওনার দিকে নজর না দিয়ে মুচকি হেসে ফেলল। তবে সেই হাসি দ্রুত চাপা দিয়ে আবার গম্ভীর ভঙ্গি নিয়ে বলল, চমৎকার শিকার, তবে আমি মাছের কথা বলছিলাম। ফিওনা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি হাসছো তাই তো? না, একদমই না, জেসপার বলল, মুখে গম্ভীর্যের ছাপ টেনে। তুমি তো ট্যালেন্টেড, প্রমাণ করো, আবারও চেষ্টা করো। ফিওনা হতাশা ঝেড়ে ফেলে আবার নতুন উদ্দীপনা জাল নিয়ে ফেলতে শুরু করলো। ঠিক আছে, সে বলল দৃঢ় কণ্ঠে, এবার আমি একটা সত্যিকারের মাছ তুলে দেখাবো। ফিওনা এবারও জাল টেনে তুললো, কিন্তু তাতেও কিছু পেল না। জালটা পানিতে ফেলে ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো। তার হাত পা ভারী হয়ে গিয়েছে, কিন্তু মনে হয় আরো বেশি ভারী হয়েছে তার মন। এইবারও কিছুই পেলাম না। হতাশায় ঝরে পড়লো ফিওনার কণ্ঠ। সে জেসপার দিকে তাকিয়ে বলল, তুমি এতটা রুট কেন প্রিন্স? তোমার মধ্যে আমি সেই আগের রূপটা দেখতে পাচ্ছি। যখন তোমাকে ফায়ার মনস্টার বলে ডাকতাম, তুমি তখন এমনই ছিলে। কিভাবে পারো তুমি এমনটা হতে? জেসপার তার ঠান্ডা চোখে ফিওনার দিকে তাকালো। তার মুখে কোনো পরিবর্তন নেই, একটুকু আবেগও যেন প্রকাশ পায়নি। আমি সবসময় এমনই, এটা আমার আসল রূপ, সে স্রেফ বলল, যেন বিষয়টা একেবারে স্বাভাবিক। ফিওনা তার কথায় আরো রাগে গজগজ করতে লাগলো। মোটেও না, সে জোরালো কণ্ঠে বলল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তুমি যখন চাও তখন বদলে যেতে পারো, এটা আমি জানি। এই বলে সে জালটা পানিতে ফেলে দিয়ে আর কোনো কথা না বলে তাঁবুর দিকে হাঁটতে শুরু করলো। তার পা চলায় রাগ আর অভিমানের ছাপ স্পষ্ট। জেসপার স্থির দৃষ্টিতে পেছন দিক থেকে তাকিয়ে রইল। মুহূর্তের নীরবতা ভরা, কিন্তু নীরবতার ভিতর যেন এক গভীর কাহিনী লুকিয়ে আছে। ফিওনা তাঁবুর ভিতরে চুপচাপ বসে রইল। পেটের ক্ষুধা যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ক্ষুধার তীব্র যন্ত্রণা তার সমস্ত মনোযোগ গ্রাস করে নিচ্ছে। পেটে চেপে বসে আছে, কিন্তু কারোর সামনে সে এই দুর্বলতা প্রকাশ করতে চায় না। ঠিক সে সময় হঠাৎ তার নাকে একটি মিষ্টি ধোয়ার গন্ধ ভেসে এলো, যেন সুস্বাদু কোনো কিছু বারবিকিউ করা হচ্ছে। ঘ্রাণটা এতটাই লোভনীয় যে তার ক্ষুধা যেন আরো বেড়ে গেল। কৌতূহল নিয়ে সে তাঁবুর বাইরে পা রাখলো। বাইরে এসে সে যা দেখলো তা দেখে হতবাক হয়ে গেল। জেসপার, যাকে সে রুড আর নির্লিপ্ত মনে করছিল, সে এখন একজোড়া লুনাস ফিনমাস বারবিকিউ করছে। এই লুনাস ফিনমাস লুনা দ্বীপের একটি বিশেষ প্রজাতি, যা তার চাঁদের মতো উজ্জ্বল পাখনার জন্য বিখ্যাত। জলের নিচে চলার সময় এই মাছের পাখনা এমনভাবে আলো প্রতিফলিত করে যে মনে হয় যেন চাঁদের টুকরো ভেসে বেড়াচ্ছে। মাছটি আকারে মাঝারি, মাংসের টেক্সচার নরম এবং স্বাদে হালকা মিষ্টি, যা সহজেই যে কোনো বারবিকিউর স্বাদ বাড়িয়ে দেয়। জেসপার সুনিপুণভাবে মাছগুলোকে বাঁশে কাঠিতে গেঁথে আগুন দিচ্ছে। ধোয়ার গন্ধ, মাছের সোনালি হয়ে ওঠা রং আর চারপাশের মৃদু কুয়াশা সব মিলে একটি রোমান্টিক পরিবেশ তৈরি করেছে। ফিওনা কিছুটা বিস্মিত হয়ে বলল, তুমি কি আমার জন্য এটা করেছো? জেসপার এক কোণ দিয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি তো মাছ ধরতে পারো না, তাই ভাবলাম তুমি না খেয়ে মরার আগে কিছু করতে হবে। তবে এটা কোনো ভালোবাসা না, এটা পরিস্থিতির দাবি। ফিওনার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ক্ষুধা আর অভিমান ভুলে সে আগুনের পাশে বসে পড়ল। ধীরে ধীরে তাপের আর ধোয়ার মিশ্রিত ঘ্রাণে মুগ্ধ হলো। অবশেষে জেসপার ফিওনার দিকে তাকিয়ে একটি লুনাস ফিনমাস বাড়িয়ে দিল। তার ভঙ্গি ছিল চিরচেনা শীতল, যেন এটাই স্বাভাবিক। ফিওনা কিছু না বলে মাছটা নিয়ে খেতে শুরু করলো। ক্ষুধার কারণে প্রথম কামড়ে কিছু বুঝতে পারলো না, কিন্তু দ্বিতীয় কামড়ে সে বুঝতে পারলো যে মাছটা কতটা সুস্বাদু। বারবিকিউর মৃদু ধোয়া, গরম মশলার গন্ধ আর মাছের কোমল স্বাদ যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দিল।
ফিওনার চোখ বারবার উঠে গেল জ্যাসপারের দিকে। সে কিভাবে ধীরে মসৃণ ভঙ্গিতে মাছ খাচ্ছে সেটাই তার দৃষ্টি আটকে রাখলো। তার শক্তিশালী আঙুলে কাঠের উপর গাঁথা মাছ আর চিবানোর সময় তার মুখের হালকা নড়াচড়া সবকিছুতে একরকম সৌন্দর্য ছিল যা ফিওনা আগে কখনো লক্ষ্য করেনি। ফিওনা এক মুহূর্তে নিজেকে থামাতে না পেরে বলল, তুমি মাছ খাওয়াটাও এত নিখুঁতভাবে করছো যেন এটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। জ্যাসপার এক কোণে তাকিয়ে থেকে বলল, খাওয়াটাই বেঁচে থাকার মূল শর্ত, তাই এটা আমি গুরুত্ব দিয়ে করি। ফিওনা এক পলক তাকিয়ে বলল, বলছিলাম যে আর কতক্ষণ এভাবে খালি গায়ে থাকবে। জ্যাসপার তার মাছের কাঁটাটি একপাশে রেখে আগুনের তাপে হাত মেলে বলল, যতক্ষণ না আমার শার্ট শুকিয়ে যায়। তার কথার মধ্যে ছিল একরকম নির্লিপ্ত আত্মবিশ্বাস যা তাকে ঘিরে থাকা শীতল হাওয়াকেও থামিয়ে দিতে পারে। ফিওনার চোখে পড়ল পাশেই দাঁড় করানো একটি বাঁশের ওপর বাঁশের আগায় জ্যাসপারের ভেজা শার্ট মেলে রেখেছে। আগুনের মৃদু তাপে শার্টটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। দৃশ্যটি ছিল বেশ মজার। একদিকে বাঁশে ঝুলে থাকা শার্ট, অন্যদিকে খালি গায়ে বসে থাকা জ্যাসপার। ফিওনা খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার ঠান্ডায় লাল হয়ে যাওয়া গাল জ্বলজ্বল করছে আগুনের আলোয়। তারপর সে বলল, তুমি তো ড্রাগন, নিজের মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়ে মারো, অথচ নিজের শার্ট শুকানোর জন্য আগুনের কাছে এত ধৈর্য ধরে বসে আছো। জ্যাসপার হালকা হেসে বলল, আমার আগুনের শক্তি সবকিছুর জন্য ব্যবহার করা নয়। তার কণ্ঠে এক ধরনের ঠাট্টা আর সত্যের মিশ্রণ ছিল। ফিওনা ভুরু কুঁচকে বলল, আমি কি তাহলে সারা রাত তোমাকে এভাবে দেখতে থাকবো? না হয় আমার ব্যাগে ছেলেদের শার্ট ছিল, তোমার অহংকারের কারণে সেটি তো পড়তে রাজি হনো। জ্যাসপার তার দিকে চোখ তুলে তাকালো, গভীর এবং দৃঢ় কণ্ঠে বলল, শার্ট শুকাতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমার অহংকার টিকে থাকবে। ফিওনা একটা দীর্ঘশ্বাস ফেলে আগুনের সামনে আরেকটু গা এলিয়ে দিল। তাহলে তোমার এই অহংকার নিয়ে বসে থাকো, আমি শুধু শুধু অপেক্ষা করব কখন তোমার শার্ট শুকিয়ে যায়। বলেই সে পেছনে গিয়ে আগুন পোহাতে লাগলো। তাঁবুর সামনে দাঁড়িয়ে ফিওনা বলল, চলো এবার ঘুমাতে যাই, এত রাত হয়েছে আর জেগে থাকা সম্ভব না। জ্যাসপার কোনো কথা না বলে হালকা মাথা নাড়ল। তার শরীর যেন ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে। টানা 40 দিন না ঘুমানো, উপরন্ত সে শক্তিশালী কেমিক্যালের প্রভাব, সবকিছু মিলিয়ে সে এখন ভীষণ দুর্বল। তার চোখের ঘুম যেন অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে তাকে পুরোপুরি গ্রাস করার জন্য। জ্যাসপার তাঁবুর দিকে এগিয়ে গেল। তার পদক্ষেপগুলো ছিল ভারী কিন্তু দৃঢ়। ফিওনা তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে তাঁবুর ভিতরে ঢুকলো। ছোট্ট তাঁবুটা আগে থেকেই তেমন সুবিধার ছিল না, এখন তো পুরোপুরি বোঝা গেল চারপাশে শুয়ে থাকলেও তাদের দুজনের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ফিওনা ভুরু কুঁচকে তাকালো, এটা তো পুরোই অস্বস্তিকর। তুমি কি নিশ্চিত এভাবে ঘুমানো সম্ভব? জ্যাসপার শুয়ে পড়তে পড়তে বলল, সম্ভব না হলেও আমাদের করতে হবে, আর কোনো বিকল্প পথ নেই। ফিওনা হাল ছেড়ে দিয়ে একপাশে শুয়ে পড়লো। তার শরীরের গা ঘেঁষে জ্যাসপার শুয়ে পড়ার সময় তাঁবুর অদ্ভুত সংকীর্ণ জায়গাটা যেন আরো ছোট হয়ে এলো। শীতের হালকা বাতাস তাঁবুর বাইরে থেকে ভিতরে ঢুকছিল, কিন্তু তাঁবুর অভ্যন্তর শীত আর অস্বস্তি মিশালে এক অদ্ভুত রকমের উত্তাপ হয়ে ভরে উঠল। ফিওনা নড়েচড়ে বলল, তোমার কনুইটা সরাও, আমার ধাক্কা লাগছে। জ্যাসপার চোখ বন্ধ করে মৃদু গলায় বলল, তোমার এই অভিযোগ শুনতে আমি প্রস্তুত না, ঘুমাও ফিওনা। ফিওনা কিছু বলার জন্য মুখ খুলে সেটা আর বলল না। সে বুঝতে পারল এই মুহূর্তে জ্যাসপার খুব ক্লান্ত। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে তার শরীরে অবশেষে ঘুমের কাছে আত্মসমর্পণ করতে চলেছে। তাঁবুর ভেতরে নীরবতা নেমে এলো। শীতের রাতে দুজন একসাথে থাকা, সামান্য ফাঁকা জায়গার মাঝেও কিছু কাঁধ ছুঁয়ে থাকা, সবকিছুর যেন এক অন্যরকম অনুভূতির জন্ম দিল। মাঝরাতে ফিওনার ঘুম হালকা হয়ে এলো, আর তখনই সে অনুভব করলো কিছু অস্বাভাবিক। তার নাভির ঠিক উপরে একটা উষ্ণ স্পর্শ। মুহূর্তের মধ্যে তার ঘুম ছুটে গেল। ফিওনা চোখ খুলে সোজা হয়ে শুয়েছিল, আর একপাশে জ্যাসপার তার দিকে কাত হয়ে শুয়ে আছে। সে দ্রুত বুঝতে পারলো তার সোয়েটার খানিকটা পেটের উপরে উঠে গিয়েছে, আর জ্যাসপারের হাত সেখানে অদ্ভুতভাবে রাখা। ঘুমের ঘোরে জ্যাসপার হয়তো বুঝতে পারেনি কি করছে, কিন্তু ফিওনার বুকের ধুকপুকানি মুহূর্তে দ্বিগুণ হয়ে গেল। তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু মনের ভেতরে দ্বিধা। কি করবে? জ্যাসপারকে ডাকবে, হাত সরিয়ে দেবে? ফিওনার শ্বাস গভীর হয়ে এলো। নিজের আবেগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার হাত পা কাঁপতে শুরু করেছে। শেষমেশ সাহস করে তার হাতটি ধীরে ধীরে জ্যাসপারের হাত সরিয়ে দিল। জ্যাসপার একবার মুখ নাড়ল, কিন্তু ঘুম ভাঙল না। তার মুখে এক শিশুসুলভ নির্ভাবনার ছাপ। ফিওনা তার সোয়েটার ঠিক করে অন্যদিকে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার কাছ থেকে যেন দূরে কোথাও স্বপ্ন হয়ে গেল। নিজের হৃদয়ের গতিবেগ থামানোর চেষ্টা করতে সে একাই ফিসফিস করে বলল, তোমার স্পর্শে এমন কি আছে প্রিন্স, যা আমাকে প্রতিবার পাগল করে দেয়? তারপর থেকে পুরো রাত ফিওনা
ফিওনার জন্য এক অনন্ত দীর্ঘ সময়ের মতো লাগলো। জ্যাসপার ঘুমের মধ্যে অনড় রইল আর ফিওনা শুয়ে শুয়ে বারবার সেই মুহূর্তের কথা ভাবলো। সকাল হতে না হতেই ফিওনা বুঝতে পারলো সারা রাত তার চোখ একেবারের জন্য বন্ধ হয়নি। সে ঠিক রাতের সেই ঘটনার পর থেকে জ্যাসপার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। জ্যাসপার তখনও গভীর ঘুমে, তার মুখের নিঃসঙ্গ শান্তিটা যেন কোথাও রহস্যের পর্দা। ফিওনা মনে মনে ভাবছিল, এই ড্রাগন প্রিন্স এত শক্তি, এত ইগো, কিন্তু ঘুমের মধ্যে কতটা নিষ্পাপ আর কোমল লাগে। ফিওনার হৃদয় তার উপর অজানা এক টান অনুভব করছিল, এতটাই গভীর যে কোনো এক সময়ে সে জ্যাসপার ঠোঁটের দিকে তাকে অজান্তে একটু কাছে ঝুঁকে পড়ছিল। প্রথমে নিজের ভিতরে দ্বিধা ছিল, কিন্তু পরে যেন তা অদৃশ্য হয়ে গেল। আস্তে আস্তে সে জ্যাসপারের ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল, একবারে হালকা, যেন একটা বাতাসের মতো। জ্যাসপার ঘুমের মধ্যে সামান্য নড়ল, কিন্তু তার ঘুম ভাঙল না। ফিওনা একটু দূরে সরে গেল, কিন্তু তার বুকের ধুকপুকানি থামছিল না। তার মন বলছিল, উফ, একটু শান্তিমতো কিসটাও করতে দিল না। সকালের আলো যখন তাঁবুর ভিতরে ঢুকলো তখন ফিওনা তাকিয়েছিল। তার মনটা যেন এক অদ্ভুত দোলাচলে ঝুলেছিল এবং একটাই প্রশ্ন তার মাথায় ঘুরছিল, জ্যাসপার কি আগের মতো করে আমাকে ভালোবাসবে? হঠাৎ জ্যাসপার চোখ খুলতেই দেখলো ফিওনা তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছে। সে একটু ভুরু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু দরকার? ফিওনা যেন একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু নিজের ভেতরে অস্থিরতা লুকিয়ে হালকা হেসে বলল, কিছু না, দেখছিলাম তোমাকে ঘুমের মধ্যে পুরাই একটা চকলেটের মতো লাগছিল। জ্যাসপার ভুরু উঁচিয়ে আরো উঁচু হলো, চকলেট? তুমি কি পাগল নাকি? এরকম উদ্ভট তুলনা করছো কেন? ফিওনা ঠোঁট কামড়ে সামান্য হাসলো, তুমি বুঝবে না, চকলেট যেমন সবাইকে আকর্ষণ করে, তুমিও ঘুমের মধ্যে ঠিক তেমনই লাগছিলে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার কথা শুনে ভেবে দেখলো সে কৌতুক করছে নাকি সত্যি কিছু বলতে চাইছে। তার চোখ একটু নরম হয়ে গেল। তোমাদের পৃথিবীর মানুষ সবসময় এভাবে কথা ঘুরায় কেন? ফিওনা একটু ঠোঁট উল্টে বলল, তোমাদের ড্রাগন রাজ্যে কি কেউ প্রশংসা শুনতে পারে না? জ্যাসপার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আসলেই অদ্ভুত ফিওনা, তবে মনে রেখো, আমি চকলেটের মতো সহজে গলে যাবার মতো নয়। ফিওনা হেসে বলল, তুমি যদি চকলেট খাও, আমি তাহলে তোমাকে আস্তে আস্তে গলিয়ে খাবো। জ্যাসপার কিছুটা হতভম্ব হয়ে ফিওনার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে সত্যিই তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জ্যাসপার মনে মনে বলল, উফ হামিংবার্ড, তুমি কি শুরু করলে? এরকম করতে থাকলে আমার আর ধৈর্য থাকবে না। তোমার এসব কথা শুনে আমি ঠিক থাকতে পারছি না। তোমাকে কাছে টানতে ইচ্ছে করছে। তোমার এই সকালের ঘুম ঘুম চেহারা আমাকে খুব টানছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে চুমু খাই, কিন্তু পারছি না। ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু এই শান্তি নষ্ট হচ্ছে যেন সে ফিওনার হাস্যজ্জ্বল মুখটি মনে করে। কিভাবে তাকে বোঝাবো যে আমি কতটা অনুভব করছি? কিন্তু না, আমাকে নিজেকে সামলাতে হবে। ফিওনার কাছে নিজের অনুভূতি প্রকাশ করা যাবে না, তাহলে ও আমাকে ছাড়া আরও থাকতে পারবে না। কিন্তু তার হৃদয়ের গহীনে ফিওনার প্রতি আকর্ষণ যেন আরও বাড়তে লাগলো। জ্যাসপার গভীর নিঃশ্বাস ফেললো, নিজেকে সামলে নিল। আচ্ছা, এখন ফিওনার দিকে তাকিয়ে থাকতে হবে না। এমন ভাবনা মনে আসলেও তার চোখ আবারও ফিওনার দিকে ফিরল। ভেনাসের রাজপ্রাসাদের বিশাল সভাকক্ষে ড্রাকোনিয়াস গভীর চিন্তার মগ্ন। তার শক্তিশালী উপস্থিতি ও কণ্ঠস্বরে উঁচু অন্ধকার আকাশের নিচে যেন একটি ঝড় বয়ে যাচ্ছে। তার চোখে উদ্বেগের ছাপ এবং মুখায়বে এক ধরনের অসন্তোষ। আমার ছেলে এটা কি করলো? তিনি প্রশ্ন তুললেন, যেন সবার অন্য সদস্যদের উদ্দেশ্যে। সুপার পাওয়ার কেন ব্যবহার করলো? আমি তো তোমাদের বলেছিলাম ওর এই ভালোবাসা একদিন ওকে ধ্বংস করবে। সেটা এখনই শুরু হয়ে গিয়েছে। সবাই নীরবতা ছড়িয়ে পড়ল। সদস্যরা একে অপরের দিকে তাকাচ্ছে, কিছুটা অস্বস্তি অনুভব করছে। এই মুহূর্তে ড্রাকোনিসের ক্ষোভ ও উদ্বেগ যেন পুরো পরিবেশকে ঘন করে তুলেছে। এথিরিয়ান তখন ধীর স্থির গলায় বলল, বাবা, জেসু ভাইয়া এই কাজটি করেছে কারণ ফিওনার স্পেসশিপ ব্লাস্ট হয়ে গিয়েছিল, আর জেসু ভাইয়া ওকে বাঁচাতে এটা করেছে। ড্রাকোনিস তার পুত্রের দিকে তাকালেন, কিছুটা আশাহত হয়ে এবং উদ্বেগ নিয়ে। কিন্তু এভাবে যদি সে নিজের ক্ষমতা ব্যবহার করে তাহলে তো বিপদ আরও বাড়বে। তুমি জানো এই ক্ষমতা ব্যবহারের পরিণতি কি হতে পারে? এথিরিয়ান মাথা নিচু করে বলল, আমি জানি বাবা, কিন্তু ভাইয়া ফিওনাকে অনেক ভালোবাসে। তবে সে যখন আপনাকে কথা দিয়েছে যে সে ফিওনার সাথে আর সম্পর্কে থাকবে না, তাহলে সেই কথা অবশ্যই জেসু ভাইয়া রাখবে। ড্রাকোনিসের চোখে চিন্তা ঝলমল করলো। এটাই তো আমাদের সমস্যা, এই প্রেম তাকে দুর্বল করছে, আর একদিন এই দুর্বলতা তার জন্য বড় বিপদ ডেকে আনবে। এথিরিয়ান শান্ত কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো শুধু দুর্বলতা নয় বাবা, এটা শক্তিও হতে পারে, তারা যদি একে অপরকে সত্যিই ভালোবাসে। ড্রাগনিস গভীর নিঃশ্বাস ফেললেন, তুমি এখনো কিছুই জানো না এসব বিষয়ে, তাই তোমার কিছু না বললেও চলবে। এথিরিয়ান পিতার কথায় মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি আমি।